এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল এবং আরআরবি যে গ্রুপ ডি রয়েছে তাকে টার্গেট করে একটা ম্যাথের সেট নিয়ে এসেছি, সেগুলো আজকে সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির ওপর, এবং ডাব্লিউবি এসএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ ডির ওপর একাধিক ক্লাস দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন তারা আপনাদের প্লেলিস্টকে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম যে এখানে অঙ্কটা রয়েছে সেটি হলো একটি গোলাকার বেলুনে যখন বেশি বায়ু পাম্প করা হয় তখন তার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। মূল বেলুন এবং স্ফীত বেলুনের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? তার মানে একটা বেলুন ছিল যার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এখন সেই বেলুনটাকে বাতাস ভরা হলো। বাতাস ভরলে পরে নিশ্চয়ই বেলুনটার আয়তন বাড়বে। যখন আয়তন বাড়ার ফলে নিশ্চয়ই তার ব্যাসার্ধও বৃদ্ধি পাবে। তার ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে 5 থেকে 10 হলো। এর ফলে সেই মূল যে বেলুনটা ছিল আমাদের এবং যে স্ফীত বেলুনটা হলো, বড় বেলুনটা হলো, সেই দুটো বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক করতে ফর্মুলার প্রয়োজন, কিন্তু দেখো এই টাইপের যখন অঙ্ক দিবে আমাদের, দেখো দুটো আমাদের ব্যাসার্ধের রেশিও আমাদের জানা। তাহলে প্রথম অবস্থায় ব্যাসার্ধ ছিল 5 সেমি, পরবর্তী যখন গ্যাস ভরা হলো তখন তার ব্যাসার্ধ বৃদ্ধি পেল, তখন তার ব্যাসার্ধ হলো 5 থেকে বেড়ে 10 সেমি। এখন বলছে সেই যে দুটো আমাদের বেলুন উৎপন্ন হলো বায়ু ভরার পর তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। সবসময় আমরা যদি মনে রাখবে, যখন ব্যাসার্ধের আমি অনুপাত জানি বা ব্যাসার্ধের রেশিও জানি, কারণ ব্যাসার্ধ থেকে যখন আমরা ক্ষেত্রফলে বের করব তখন এই ব্যাসার্ধের স্কোয়ার করে দেবো। তাহলে 5 5 কাটাকাটি করে দেওয়া, আগে ছোট করে নিই 1, তাহলে 1 স্কোয়ার করলে হবে 1 স্কোয়ার করলে হবে 1, আর 2 স্কোয়ার করলে হবে 4। এটাই হবে আমাদের অনুপাত, অপশন সি 1:4। তোমাদের কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। প্রথমে ব্যাসার্ধ আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বর্গ, ক্ষেত্রফল একক কি আমরা কি জানি, ক্ষেত্রফল একক বর্গ মিটার, বর্গ একক, বর্গ সেমি। তাহলে ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বের করতে গেলে অনুপাত যদি আমাদের বের করতে হয় তাহলে স্কোয়ার করে দেবো। যদি আয়তন বের করতে বলে তাহলে কিউব করে দেবো। 1 এর কিউব 1, আর 2 এর কিউব হলো 8। এটা হলো আয়তনের রেশিও, কিন্তু আমাকে বের করতে বলছে ক্ষেত্রফলের রেশিও কত, তাহলে 1:4। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর বি সমকোণ যদি tan a √3 হয় তবে sin a cos a sin c এর মান কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করে নিই। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ যার বি হলো সমকোণ, তাহলে এ বি সি, আর tan a মান দেওয়া রয়েছে √3, মানে এই কোণটার মান আমাকে বের করতে হবে tan a। এখন প্রশ্ন হলো tan a ব্যাপারটা কি? tan a মানে তোমরা মনে রাখবে লম্ব বাই ভূমির অনুপাতই হলো tan a। তাহলে tan a ইকুয়াল টু আমি লিখতে পারি লম্ব বাই ভূমি। এখন ভূমি কি নেব, তোমার কোণটা দেখতে হবে। কোণ হলো আমাদের এ কোণের সাপেক্ষে যেই বাহুটা থাকবে তাকেই আমরা সবসময় ত্রিকোণমিতি অঙ্ক করার সময় ভূমি হিসেবে ডিনোট করব, আর অপরটা যে থাকবে তাকে আমরা লম্ব হিসেবে ডিনোট করবো। তোমরা মাথায় বসিয়ে নাও। তাহলে tan a মানে লম্ব বাই ভূমি, আমাদের লম্ব হলো বিসি আর ভূমির মান হলো আমাদের এবি। এই লম্ব বাই ভূমির মানই দেওয়া রয়েছে √3। তাহলে এখান থেকে আমরা এর কোণ যে এটা রয়েছে tan এর সাথে, সেই এই কোণটার মান নির্ণয় করব। তাহলে নির্ণয় করার পদ্ধতি হলো tan a তোমাকে দেখতে হবে √3 মানে ভাবতে হবে যে √3 tan কত ডিগ্রির মান তোমার √3, tan 60 ডিগ্রির মান হলো √3, তোমাকে জানতে হবে tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3। tan 30 ডিগ্রি যদি হতো তাহলে 1/√3 থাকলে আমরা tan 30 ডিগ্রি লিখতাম এরকম। tan আউট হয়ে গেল, তাহলে এর মান আমরা এখান থেকে বের করে নিলাম 60 ডিগ্রি। তাহলে কোণ এর মান 60 ডিগ্রি, আর কোণ বি সমকোণ 90 ডিগ্রি। তাহলে সি কোণের মান হবে 30 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, 90 60 150, তাহলে বাকিটা অবশ্যই 30 হতে হবে। তাহলে এ বি সি তিনটা কোণের মানই আমাদের জানা। এখন আমাকে বের করতে বলছে এই যে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, এক্সপ্রেশনের মান কত। তাহলে কোণগুলোর মান এখানে আমরা পুট করবো, এর মান, সি এর মান, আবার cos এর মান, সি এর মান, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেওয়া রয়েছে sin a cos c প্লাস cos a sin c। আমরা তো এখানে মান বসালে করে ফেললে মানে সি এর মান এখানে পুট করব, এর মান বের করব, বের করলে পুটগুলো করলে পরে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু মনে রাখবে এই মান পুট করা ছাড়াও এটাকে যদি আমরা আগে ছোট সিম্পলিফিকেশনে করে নিই, তারপরে যদি মান পুট করে দিলে অঙ্কটা সহজ হবে, সেটাই আমাকে করার চেষ্টা করতে হবে। এটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো কি sin a cos b প্লাস cos a sin b। এর ফর্মুলা হলো sin of a প্লাস b, a ফর a আমাদের b ফর c, এটার ফর্মুলা। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো সময় যদি দেওয়া থাকে sin a cos b প্লাস cos a sin b, তাহলে আমি 4 জায়গায় লিখতে পাবো sin of a প্লাস b। এই ফর্মুলাটা ইউজ করেই আমি অঙ্কটা করবো, তাহলে ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে আসবে।
সাইন, এর মান হলো আমাদের 60 ডিগ্রি আর সির মান হলো আমাদের 30 ডিগ্রি, তাহলে 60 30 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হলো 1। এটাই আমাকে নির্ণয় করতে বলেছে, অপশন সি। যদি কিছু পরিমাণ অর্থ বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরে এত গুণ হয় তবে তাহলে সুদের হার নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত ফর্মুলা। এ ফর সমন চক্রবৃদ্ধি, পি ফর আমাদের আসল, আর সুদের হার, এন মানে আমাদের বছর। তাহলে দেখা বলেছে, প্রশ্নে বলেছে কিছু পরিমাণ অর্থ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 2 বছরে এত গুণ হয়, মানে আমার যে প্রিন্সিপাল ছিল তার এত গুণ হয় 2 বছরে, তাহলে সুদের হারটা নির্ণয় করতে বলেছে। আমি আমার প্রিন্সিপালটাকে পি রাখলাম, তাহলে সুদে আসলে সেটা কত হবে, এই যে আমাদের প্রিন্সিপাল পি ধরলাম তার 841/625 গুণ, কন্ডিশনে বলা রয়েছে এটা হলো আমাদের অ্যামাউন্টের মান। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আমাদের দরকার আর এর মান বের করা, এবং দেখো এখানে এন এর মান বছরের মান দেওয়াই রয়েছে, এন ইকুয়াল টু 2। তাহলে পি পি ক্যান্সেল আউট। তাহলে এই টাইপের যখন অঙ্ক দেওয়া থাকবে এখানে আর এর মান আমাকে বের করতে হবে, তখন মনে রাখতে হবে এই যে আমাদের যে এই পাশে রাশিটা আছে মানে 841/625 একে স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে 841/625 কে স্কোয়ার ফর্মে আমরা আনবো কিভাবে, দেখো 625 মানে হলো 25 এর স্কোয়ার, আর 840 হলো 29 এর স্কোয়ার, তার মানে আমি এটা লিখতে পারি এটার জায়গায়। তাহলে এই পাশে রয়েছে আমাদের 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, পাওয়ার সমান হয়ে গেল। তাহলে আমি এখন পাওয়ার গুলোকে আউট করে দিয়ে লিখবো 29/25, এটা সমান সমান এটা 1টা এই পাশে একবারে নিয়ে আসলাম, তাহলে আর বাই 100, তাহলে 25 4/25 আর বাই 100, 4×25 100, তাহলে আর এর মান বেরোলো আমাদের 4×4 16%। এটাই হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা আমাদের বলছে এটা এক্স স্কোয়ার হবে, মনে রাখবে এটা মাথার মধ্যে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স এক্স ওয়াই ওয়েসি প্লাস ওয়াই ইকুয়াল 64, এক্স ওয়াই ইকুয়াল 9 হলে এত এর মান কত। দেওয়া রয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 64। এখানে এক্স ওয়াই এর মান 9 দেওয়া, আমাকে এখান থেকে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত। এটা তোমাকে একটু টেকনিক করতে হবে। তাহলে এটাকে আমি প্রথম মিডিল টার্মের মতো করে করি, দুপাশ থেকে কমন নিই। তাহলে দুপাশ থেকে আমাদের কমন যায় হলো এক্স, মানে প্রথম দুটো থেকে, তাহলে এক্স কমন গেলে পড়ে থাকবে আমাদের এক্স ওয়াই মাইনাস 1, পরেরটার থেকে কমন যায় আমাদের মাইনাস ওয়াই, তাহলে পড়ে থাকবে এক্স ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 64। তাহলে এক্স ওয়াই মাইনাস 1 তো কমন গেল, তাহলে এক্স ওয়াই মাইনাস 1 আউট হয়ে গেলে পড়ে থাকবে এখন কি, যাকে বলে কমন নেওয়া, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 64। এখানে ভালো করে লক্ষ্য করো, এক্স ওয়াই এর মান আমাদের জানা, তার মানে এখানে এক্স ওয়াই এর মান আমরা পুট করতে পারি, এক্স ওয়াই এর মান 9, তাই 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 64। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম 8। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এক্স মাইনাস ওয়াই এর মান 8, আর আমাদের এটাও জানা এক্স ওয়াই ইকুয়াল টু 9, আমাদের দরকার হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করা। তাই এটা আমরা ফর্মুলা জানি, সেটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এক্স মাইনাস ওয়াই এর মান 8, 8 64 প্লাস 9 দোকানে 18, 8 4 12 2 6 কে 7 থেকে 8 82, অপশন সি। বর্তমানে দশম শ্রেণী 20 জন শিক্ষার্থীর গড় বয়স 15.5, শ্রেণী শিক্ষকের বর্তমান বয়স 37 বছর, 5 বছর পর শিক্ষার্থী ও শ্রেণী শিক্ষকের গড় বয়স কত হবে। দশম শ্রেণী 20 জন শিক্ষার্থীর গড় বয়স 15.5, টোটাল হবে কি গুণ করতে হবে, তাহলে 20 ইন্টু 15.5, তাহলে 20 জনের টোটাল বয়স আমরা বের করে নিলাম। তারপরে কি বলছে, শ্রেণীকক্ষের বর্তমান বয়স, শ্রেণী শিক্ষকের বর্তমান 47, এর সঙ্গে জুড়ে দেওয়া হলো। তাহলে বলছে বর্তমানে দশম শ্রেণী 20 জন শিক্ষার্থীর গড় বয়স হলো 15.5, টোটাল বয়স বের করলাম, এবং শ্রেণী শিক্ষকের বর্তমান বয়স 47, 5 বছর পর তাদের গড় নির্ণয় করতে বলেছে। তাহলে আলটিমেটলি এখন দেখো 20 জন ছিল, তারপরে 15.5 আর 47 জন আসলো, তাহলে এখন টোটাল কতজন হলো 20 জন, আর শিক্ষক একজন, 21 জনের এভারেজটা আমরা বের করে নিই। 21 জনের এভারেজ টোটাল আলটিমেটলি সবার এভারেজটা, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। 20 কে 15.5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20 15.5 মানে আমরা লিখতে পারি 15 সমস্ত 1/2,
15 সমস্ত 1/2, 15.5, 15 30 কত 31/2, তার মানে এর জায়গায় আমি 31/2 লিখে দিতে পারি, প্লাস 48, নিচে হবে 21, তাহলে কাটাকাটি করলে 10, তাহলে 310 প্লাস 48/21, 7 7, 4 একে 5, 3 3 21, 7 দিয়ে কাটো, 5 7 35, 7 7, 3 7 21, তাহলে 3 17 51, তাই তাদের ওভারঅল এখন গড় বয়স বেরোলো 17। কিন্তু বলছে 5 বছর পর গড় বয়স কত, সবার 5 করে বাড়বে, তাহলে 5 বছর পর তাদের গড় বয়স হবে 17 প্লাস 5, সবারই বাড়বে 5 করে, তাহলে 22 বছর। একজন শিক্ষার্থীর 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 30 কিলোমিটার কিমি এবং 18 কিলোমিটার পার 36 কিমি যায়, বাকি দূরত্ব 24 কিমি 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে ভ্রমণের মোট সময় কত? মোট সময় কত? তাহলে দেখো 10 কিলোমিটার গতিবেগে যায় 30 কিলোমিটার, 18 কিলোমিটার জায়গাতে বাকি দূরত্ব 24 কিলোমিটার গতিবেগে অতিক্রম করে। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে 30 কিলোমিটার, প্রথম ক্ষেত্রে টাইম লাগবে কত সেটা আমি বের করে নিই। প্রথম ক্ষেত্রে টাইম লাগবে 30/10, 3 ঘন্টা। নেক্সট কেসে কি 18 কিলোমিটার গতিবেগে 36 কিমি যায়, তাই দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগবে আমাদের 36/18, তাহলে 2 ঘন্টা। বাকি দূরত্ব 24, 24 যায় 6, তার মানে কত 4 ঘন্টা, তাহলে টোটাল লাগবে আমার 4 3 7 2 9 ঘন্টা। অপশন সি। নেক্সট অঙ্ক, এ ও বি দুটি নল যথাক্রমে 6 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করে, পক্ষান্তরে তৃতীয় নল সি 15 ঘন্টার মধ্যে একটি পূর্ণ ট্যাঙ্ক খালি করে। তিনটি নল একই সময় খোলা হলে তাহলে কত ঘন্টার মধ্যে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে দেখো এ নলটি 6 ঘন্টায় পূর্ণ করে, বি নলটি 12 ঘন্টায় পূর্ণ করে, আর সি নলটি খালি করে 15, তাহলে কত টাইম লাগে? টোটাল এলসিএম করতে এটা খালি করে সেটা মনে রাখো, তাহলে হবে 60, 6 10 60, 5 12 60, 4 15 60, তাই এই দুটো পূর্ণ করবে, তাই 10 + 15, তার থেকে কি খালি করবে, তাই 15 থেকে 4 বিয়োগ 11, টোটাল ইউনিট কাজ হলো 60 আর টোটাল এফিসিয়েন্সি এই ক্ষেত্রে 11, তাহলে আমাদের টাইম, এটাই আমাকে বের করতে বলছে কত টাইম লাগবে। নলিনী, তানভি এবং রাশি একটি কেক ভাগ করে খেয়েছে। নলিনী কেকের 1/12 ভাগ খেয়েছে, তানভি কেকের 1/3 ভাগ খেয়েছে, রাশি বাকি কেক খেয়েছে। রাশি কত ভাগ কেক রয়েছে? তাহলে এই টাইপের আমি ধরলাম, এই টাইপের অঙ্কেতে আমি অ্যাপ্রক্স ধরে নিলাম টোটাল কেকটা কত ছিল। আমি ধরলাম টোটাল কেকটা ছিল 24 ভাগ। কেন আমি 24 ধরলাম? দেখো 12 আর 3 দিয়ে কাটাকাটি যায়, 12 ধরলেও হতো, ঠিক আছে। তাই নলিনী কতটা খেয়েছে? টোটাল কেক 24, তার 11/12 ভাগ খেয়েছে নলিনী, তাহলে 12 দোকানে 24, 2 অংশ খেয়েছে, তার মানে 2 ইউনিট গেল। তারপরে কি তানভি, তানভি সেই কেকের 1/3 খেয়েছে, 24-এর 1/3 মানে 8 ভাগ খেয়েছে। আর বাকি রইল রাশি, রাশি কত খাবে? 8 আর 2 10, আর টোটাল ছিল 24, 24-এর থেকে 10 বিয়োগ করে 14 ইউনিট খাবে। এখন বলছে রাশি কেকের কত ভাগ খেলো, তাহলে রাশি খেলো 14 ইউনিট, আর টোটাল কেকটা ছিল আমাদের 24 ইউনিট, আর 24 ইউনিটের মধ্যে কতটুকু খেয়েছে রাশি? 24-এর মধ্যে 14, তাহলে সঠিক উত্তর হবে 7/12। দীপক 6 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করে, 6 বছর শেষে তিনি সরল সুদের কোনো হারে এত টাকা পান, তবে সুদের হার কত? তাহলে দেখো সুদে আসলে দেওয়া রয়েছে, আর এটা প্রিন্সিপাল, ইন্টারেস্টটা দরকার, বিয়োগ করতে হবে। ইন্টারেস্ট বের করার জন্য 26,350 থেকে আমাকে বিয়োগ করে দিতে হবে 21,250, তাহলে এখান থেকে আমাদের ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। ইন্টারেস্ট পাবো 0, 5 5 0, এর থেকে 2 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাই 26,350 আর 21,250 বিয়োগ করে দিলাম। উপরটা ছিল আমাদের অ্যামাউন্ট আর নিচেরটা আমাদের প্রিন্সিপাল, তাহলে বিয়োগ করলে আমাদের ইন্টারেস্ট পাবো, সেটা হলো এটা। এখন আমাদের দরকার কি? সুদের হার বের করা, মানে আর এর মান কত। তাহলে i = pt এর ফর্মুলা ইউজ করব। i এর মান আমাদের 5100, p এর মান আমাদের 21350 ইন্টু t/r/100, ঠিক আছে। তারপরে কাটাকাটি করে দাও 5 দিয়ে, 4 5 20, 1 5 দোকানে 10, 3 35, 5 7 35, 4 5 20, 1 13, 2 10, 3 4 5 7 35, 5 দোকানে 10, 2 দিয়ে কাটলাম 3,
তাহলে 17কে 17 দোকানে দেখো কাটাকাটি যায় 3 দিয়ে, 17 দোকানে 34, 8 87। আচ্ছা 5 দিয়ে কেটেছি, 5 7 35, 3 17, 3 দিয়ে কাটলে এটাকে কাটলে পরে 3 17 51। আচ্ছা 17 গেল, আর এটাকে আমরা কাটলাম 0 0 কাটলাম 5, আর যে প্রিন্সিপাল ছিল 21,250, সরি 2250 হবে, 21,250। 5 দোকানে 10, 5 দিয়ে কাটাকাটিটা ঠিক করে দিচ্ছি। 4 5 20, 1 12, 5 দোকানে 10, 2 25, 5 5 25। ঠিক আছে, 4 5 20, 1 12, 5 দোকানে 10, 2 5 5 25, 5 দোকানে 10, এই 0 0 কাটলাম, 2 দিয়ে কাটছি 3, 3 17 51, 17, আর 17 দিয়ে কাটাকাটি যাবে আবার। তাহলে দেখো 17কে 17, একটা 0, আর 17 দোকানে 34 আর 85, 5 17 85, তাহলে 4 25 100। তাহলে আর এর মান এখান থেকে আমরা বের করলাম 4%। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, প্রস্থ 20% হ্রাস পায়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এই ক্ষেত্রে হ্রাস পাবে, এই জন্য একটা ফর্মুলা ইউজ করবে, সেটা হলো a প্লাস বি প্লাস এবি বাই 100। প্রথম ক্ষেত্রে 20% বাড়লো প্লাস 20, পরের ক্ষেত্রে হ্রাস পেলো প্রস্থ -20, তবে এই দুটো গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 বাই 100। তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে এটা কাটাকাটি করলে আমার দ্বারা এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে -4, তাহলে 4% হ্রাস পাবে, অপশন বি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক করতে বলেছে, 40-এর 5% তোমাকে করতে হবে। তাহলে 5% মানে আমরা কি জানি 1/20, তাই 40কে যদি 1/20 দিয়ে গুণ করলে 2 হবে। 5% মানে 1/20, তাই 40কে 1/20 দিয়ে গুণ করলে আমাদের 2 গেল, প্লাস 80-এর 20% মানে 1/5, তাহলে 5 × 80, মাইনাস, আর 100-এর 10% মানে 1/10, তাহলে 100-র 1/10 হবে আমাদের 10, ভাগ 50-এর 50%, তাহলে 5%, তাহলে 50-কে তাহলে 5/100, তার মানে 5/2, তাহলে 16 2 18, মাইনাস 10 গুণন 2/5, 5 দোকানে 10, 2 দোকানে 4, 18 থেকে 4 গেলে 14। একটি গাড়ি একটি জায়গা থেকে 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাত্রা শুরু করে, 3 ঘন্টা পর আরেকটি গাড়ি একই দিকে এত কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে, কত ঘন্টা পর দ্বিতীয় গাড়ি প্রথম গাড়িটিকে ছাড়িয়ে যাবে তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম গাড়িটি দুটোই কোন দিকে যাত্রা করছে, একটি গাড়ি একটি জায়গা থেকে গতিবেগে এত 3 ঘন্টা পর আরেকটি গাড়ি একই দিকে, তাই দুটোই গাড়ি একই দিকে যাত্রা শুরু করলো। তাহলে প্রথম গাড়িটা 300 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে এবং দ্বিতীয় গাড়িটা যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে, আর প্রথম গাড়িটা প্রথম ক্ষেত্রে 3 ঘন্টা অতিক্রম করলো, তারপরে দ্বিতীয় গাড়িটা তার যাত্রা শুরু করলো। তাহলে প্রথম গাড়িটা 3 ঘন্টায় কিছু না কিছু দূরত্ব গিয়েছিল, তাহলে 3 ঘন্টায় সে যদি যায়, তার গতিবেগ ছিল 30 কিলোমিটার/আওয়ার, 3 ঘন্টায় সে যতটা দূরত্ব হচ্ছে সেটা হলো 3 3 90, 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো 3 ঘন্টায় অলরেডি। এখন কি, পরের গাড়িটাও ফিল্ডে নামলো, এখন দুটো গাড়ি একসঙ্গে কাজ করবে, এখন এক্ষেত্রে আমার রিলেটিভ ভেলোসিটি ইউজ করতে হবে, আর যেহেতু একই দিকে যাচ্ছে তাই একই দিকে রিলেটিভ বের করতে সবসময় বিয়োগ করতে হয়। তাহলে এক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি 60 থেকে 30 বিয়োগ, তাহলে 30 কিলোমিটার/আওয়ার কে ভাগ করবো, ততক্ষণেই ধরে ফেলবে 3 3 3 ঘন্টা। রিলেটিভ ভেলোসিটি হলো 60 মাইনাস 30 কিমি/আওয়ার। একটি গণিত বইয়ের মুদ্রিত মূল্য 550 টাকা, যদি এর উপর পরপর দুবার 20% ছাড় দেওয়া হয় তবে বিক্রয় মূল্য কত হবে? যে মার্ক প্রাইস 550, পরপর দুবার ছাড়ে, প্রথম ক্ষেত্রে 20% মানে 80/100 হবে, পরেরটা 30% ছাড় দেওয়া পড়ে থাকবে যে কত, 70/100। এই দুটো শূন্য কাটাকাটি, এটা দিয়ে আমরা কাটাকাটি করলাম, আর 5 দিয়ে কাটাকাটি, 5 11 55, 5 দোকানে 2 10, 4 দিয়ে 2 4, 4 11 44 ইন্টু 7, তাহলে 4 7 28 8, 4 7 8 2 30, তাহলে 308।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 27 বর্গ মিটার, এটির দৈর্ঘ্য এটির প্রস্থের চেয়ে 3 গুণ, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, তাহলে বেদ যদি আমি x ধরি তাহলে লেন্থ হবে তার 3x, আর এদের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ 3x স্কয়ার ইকুয়াল টু 27, তাহলে x স্কয়ার 3 নং 27, তাহলে x ইকুয়াল টু 3, x এর মান আমরা 3 বের করলাম, তাহলে এদের ব্রেথ হলো 3 আর লেন্থ হলো 3 3 9। এখন কি বলছে পরিসীমা, পরিসীমা মানে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 9 যোগ 3 12, 24 মিটার। অপশন এ। 1200 টাকার একটি অঙ্ক চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিক যুক্ত রয়েছে, যদি সুদের হার মাসে 10% হয় তবে 18 মাসে তার মোট অঙ্কের পরিমাণ কত হবে সুদে আসলে বের করতে বলছে। তাহলে এটা কি অর্ধবার্ষিকী অঙ্ক, সেটা মনে রাখতে হবে। আবার প্রিন্সিপালের কোনো চেঞ্জ নেই, অর্ধবার্ষিকী বা যদি বলে 6 মাসিক অন্তর বা 3 মাস অন্তর, এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে সুদের হার আর টাইম এই দুটোকে তোমাকে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। তাহলে কি বলেছে অর্ধবার্ষিকী হারে, তাহলে বার্ষিক 10% হারে সুদ হয়, তাহলে সেটা আসলে কত দাঁড়াবে, তার মানে তার অর্ধেক হয়ে যাবে যেহেতু অর্ধবার্ষিকী বলেছে 5%। আর 18 মাস রয়েছে, তাহলে 6 মাস পর পর 6 6 6, তাহলে আলটিমেটলি ইয়ার কত হবে 1 2 3, তাহলে ইয়ার নিতে হবে আমাকে 3। এটা তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে তারপর তোমাকে অঙ্ক করতে হবে, এখান থেকে কতটা সুদে আসল হবে সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে কত বছরের কেস, তাহলে এখন 3 বছরের কেস, তাহলে 1 2 3। প্রথম ক্ষেত্রে 1200 টাকার উপর 5%, 5% মানে 5/100 মানে 5 বারং 60 টাকা। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে আমরা কি জানি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তাহলে 1200-র উপর তো 5% হবেই, 5% করলে পরে 60 হবে। আবার এই 60-র উপর 5% যেহেতু ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, পূর্বে তো 60 ইন্টারেস্ট বের করেছিলাম প্রথমে, তার উপরও তো ইন্টারেস্ট হবে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, তার উপর 5%, তাহলে তাহলে হবে 3, 60-এর 5%, 5 6 30 3 গেল। এবার 3 নম্বর বছরে কি হবে 1200-র উপর 5%, তাহলে 60, এই যে প্রত্যেকটার উপরে আবার 60-র উপর 5% মানে 3, এই 65% মানে 3, এই 3-এর উপর 5% মানে 3 5 15/100 0.15, টোটালটা যোগ করলে পরে আমরা পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই টোটাল এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে আমাদের 3 7 180 আর 3 3 9 189.15। এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু আমাদের সুদে আসলে কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমার টোটাল প্রিন্সিপাল ছিল 1200 টাকা, তার সঙ্গে এই ইন্টারেস্টটা যোগ করলে আমাদের সুদে আসল, তাহলে 1200 প্লাস 189.15, তাহলে হবে 1389.15, অপশন ডি। কয়েকটা বীজগণিতের অঙ্ক দেওয়া রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 82, তাহলে আর এ বির মান দেওয়া রয়েছে 9। এখান থেকে আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান দরকার। এ কিউব বি কিউবের ফর্মুলা হলো a প্লাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তার মানে আমাদের a প্লাস বির মানের দরকার, তাহলে এ বির মান তো আমাদের জানা অলরেডি রয়েছে, তাহলে a প্লাস বির মান যদি জানি তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে এখান থেকে a প্লাস বির মানটাকে বের করে নিই, তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যার মান দেওয়া রয়েছে 82, এ বির মান 9, তাহলে মানটা বসিয়ে দেব, a প্লাস বি তার হোল স্কোয়ার 9 দোকানে 18, তাহলে 82 18 যোগ করলে কত 8 2 9 100, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের মান 100, তাহলে a প্লাস বির মান 10, তাহলে a প্লাস বির মান আমরা 10 বের করলাম, আর a বির মান আমাদের অলরেডি জানা 9, তাহলে মানগুলো বসিয়ে দাও, তাহলে a প্লাস বির মান আমাদের 10, তাহলে 10 এর কিউব তাহলে 1000 প্লাস 3ab 3 নং 27 ইন্টু 10, তাহলে 1000 এর থেকে আমাকে বিয়োগ করতে হবে 270, 0 7 3, 10 এর থেকে 3 বিয়োগ করলে 7 গেল 730, অপশন বি। বিভাজনের মধ্যক নির্ণয় করো, স্ট্যাটিস্টিক রিলেটেড অঙ্ক, যখন মধ্যক নির্ণয় করতে হবে তখন আমাকে কি করতে হবে, এটাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে। ফার্স্ট কাজ হলো তোমার এটা, তো ছোট থেকে বড় হিসেবে সাজাও। সবার ছোট এখানে রয়েছে 11, 11 চলে গেল, তারপরে নিতে হবে আমাকে 13, 13, তারপরে 16, 11 13 16, এবার নেব 19, তারপরে নেব 22,
19, 22, 25, 27, 34, 25, 27, 34। এখন এদের মাঝখানে যে টার্মটা রয়েছে সেটাই হলো মধ্যক। ফার্স্ট কাজ কি, ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেওয়া, তারপর মাঝখানের টার্মটা আমাদের বের করা। তাহলে কতগুলি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা টার্ম। তাহলে মাঝখানের টার্মটাকে আমরা খুঁজে পাবো না। এই জন্য কি করবো, তখন যখন জোড় সংখ্যা, যেমন 8 একটা জোড় সংখ্যা আসলো, তখন 8কে 2 দিয়ে ভাগ করবো, সেটা হলো 4। 4 নম্বর টার্ম আমাকে নিতে হবে, তারপরে 5 নম্বর টার্ম নিতে হবে। এই দুটোর এভারেজটাই হবে আমাদের তখন অ্যান্সার, যেহেতু মাঝখানের নম্বরটা আমরা খুঁজে পাচ্ছি না। তাই 4 নম্বর টার্ম আমাদের কত, 1, 2, 3, 4, 4 নম্বর টার্ম 19, এটা 4 নম্বর টার্ম। আর 5 নম্বর টার্ম আমাদের 22, এদের এভারেজটাই হবে আমাদের মধ্য। তাহলে 22 আর 19 যোগ করে নাও, তাহলে 9, 2, 11, 2, 4, 41, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হবে 20.5। দুটি সংখ্যা এ ও বি অনুপাত 5:6 এবং প্রতিটির সঙ্গে 8 বিয়োগ করলে অনুপাত দ্বারায় 4:5 এ ও বি এর যোগফল কত। তাহলে এ আর বি যাদের অনুপাত রয়েছে 5:6 আর 8 বিয়োগ করা হলো, বিয়োগ করার পর অনুপাত দাঁড়ালো 4:5। দেখো প্রত্যেক ক্ষেত্রে সেম বেড়েছে কিনা, এক, হ্যাঁ সেম বেড়েছে। তাহলে মানে আমি বলতে পারি এই একের ভ্যালুই হলো 8। আমাকে বের করতে হবে এ প্লাস বি যোগফল কত, তার মানে 6 + 5 মানে 11-র ভ্যালু আমাকে বের করতে হবে, এটা দাঁড়াবে 8, 11, 88। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে 81 টু দি পাওয়ার x ভাগ 27 এর কিউব ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে 81 কে আমি লিখতে পারি সূচকের অঙ্ক, এটা 3 টু দি পাওয়ার 4 আকারে, তাহলে 3 টু দি পাওয়ার 4x ভাগ 27 কিউবকে লিখতে পারি 27 মানে 3 এর কিউব, তার মাথার মধ্যে তার মানে আবার কিউব, তাহলে 3 তিরিক্ষে 9, তাহলে 3 এর মাথায় 9 ইন্টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো 3 টু দি পাওয়ার উপরটা যোগ করে দাও 4x + 2। যখন সেম সংখ্যা থাকবে, বেস সেম, আর তখন আমাদের পাওয়ারটা যোগ করতে হয়, গুণ করার সময় গুণ করতে হবে 3 এর সাথে 4x, আর বেস সেম 4x + 2 গেল। এবার কোনাকুনি গুণ করে দিলে হবে 3 টু দি পাওয়ার 9, এখানে কত 3, তাই 3 এর মাথায় 1 রয়েছে, আর এরকম গুণ করলে 3 টু দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 9, 3 3ই থাকবে, আর পাওয়ারটা যোগ হবে যখন বেস সমান 9 কে 10। তাহলে বেস আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, 4x + 2 ইকুয়াল টু 10। তাহলে x ইকুয়াল টু 4 বা 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, অপশন বি। 25 সংখ্যার গড় 14, প্রত্যেকটির সঙ্গে 17 যোগ করে নতুন গড় কত হবে। তাহলে 25টি সংখ্যার এভারেজ দেওয়া রয়েছে 14, আর যে প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করে, 3 যোগ করে সবারই এভারেজ 3 করে বাড়বে, তাহলে আলটিমেটলি আমাদের গড় হবে 70। যদি 2x + 3y = 4 হয়, তাহলে একটি সমাধান এত হয়, k এর মান কত। তাহলে দেওয়া রয়েছে 2x + 3y = 4। তাহলে এখানে x এর মান k - 2 আর y এর মান দেওয়া রয়েছে k+, তাহলে এখান থেকে k এর মান বের করতে হবে, মানটা ডাইরেক্ট পুট করে দিতে হবে। তাহলে 2 × k - 2 প্লাস 3 × k + 1 = 4। তাহলে 2k - 4 3k + 3 = 4। তাহলে 2k 3k হবে আমাদের 5k, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে -1 = 4। তাহলে 5k, এটা 5k = 5, তাহলে k এর মান 1, অপশন ডি। একটি রম্বসের পরিসীমা 56 সেমি, তার একটি কর্ণের দৈর্ঘ্য 26 সেমি, তার রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত। একটা রম্বস আমরা ড্র করে নিই, এটা হলো রম্বস। রম্বসের 4টা বাহুই সমান হবে, কোনো 90 ডিগ্রি হবে না, কিন্তু মনে রাখতে হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, মানে এই কোণটার মান 90 ডিগ্রি হবে প্রত্যেকটা কোণের মান এরকম। তাহলে পরিসীমা 56, তাহলে রম্বসের 4টা বাহু সমান, তাহলে রম্বসের 4টা বাহুর যোগফল দেওয়া রয়েছে 56, তাহলে একটা বাহুর মান কত হবে, 4 দিয়ে 56কে ভাগ করো, 4 × 14 = 56, তাহলে রম্বসের প্রতিটি বাহুর মান 14 করে। এটাও 14, এটাও 14, এটাও 14। এবং যার একটি কর্ণের দৈর্ঘ্য 26, মনে করো এ বি কর্ণের দৈর্ঘ্য 26, তাহলে এ এর মান কত হবে, 26-এর অর্ধেক। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান 2 ভাগে ছেদ করে, এটা তোমাকে মনে রাখতে হবে। কর্ণদ্বয় এবি আর সি, মানে এবি ও সিডি কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে ছেদ করবে, এবং এদের কোণটা হবে সবসময় মাঝখানের কোণটা 90 ডিগ্রি, এটাও তোমাকে মাথায় রাখতে হবে কনসেপ্টটা। তাহলে আমি দেখো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, খালি বুঝবো ত্রিভুজ এ ও ডি।
তাহলে ত্রিভুজ এওডি হলো সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটার মান 90 ডিগ্রি, তাহলে এখানে লম্ব ভূমি, লম্বের মান আমরা জানি বা ভূমির মান জানি, আর অতিভুজের মান জানা, তাহলে অপর প্রস্থটার মান আমরা বের করতে হবে ওডির মান। তাহলে ওডির মান যদি আমরা বের করতে, ওডি মানে একটা অপর কর্ণের অর্ধেক ভাগ, তাকে আবার 2 দিয়ে গুণ করলে কর্ণেরটার মান মিল, এটাই আমাদের কাজ। তাহলে এখান থেকে আমি লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইউজ করব। তাহলে আমার দরকার ওডির মান। তাহলে ওডি ইকুয়াল টু কি, √ওভার অতিভুজের স্কয়ার 14 স্কয়ার 196 মাইনাস লম্বের স্কয়ার মানে 13 স্কয়ার। তাহলে 14 স্কয়ার হবে 196, 13 স্কয়ার 169। তাহলে বিয়োগ করে দাও। তাহলে 16 থেকে 9 বিয়োগ করলে, 16 থেকে 9 বিয়োগ করলে 7, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2। এক এটা বর্গমূল যাচ্ছে না, তাই সিম্পলি একটু করে, 27 কে আমি লিখতে পারি 3 নং 27, তাহলে 9 এর বর্গমূল 3, তাহলে 3 পড়ে থাকবে। এটাকে সিম্পলিফিকেশন করে দিলাম। তাহলে ওডির মান আমাদের বেরোলো হলো 3√3। ওডি মানে অপর কর্ণের অর্ধেক ভাগ বের করলাম। আমি একটু আগে বললাম কর্ণদ্বয় পরস্পরকে সমান দুভাগে ছেদ করে, তাহলে ওডির মান 3√3, তাহলে সিডির মান হবে কি তার দ্বিগুণ, তাহলে 3 দোকানে 6√3, অপশন সি। 138 টাকা যদি বিক্রি করে একজন দোকানে 8% ক্ষতি হয়, 4% লাভ করতে গেলে জিনিসটি কত টাকায় বিক্রি করতে হবে? এত টাকায় বিক্রি করলে এসপি দেওয়া রয়েছে, এসপি হলো 138, আর 8% ক্ষতি, এখান থেকে সিপিতে যাব, তাহলে উপরে 100, নিচে 92। আবার আমাকে সিপি থেকে এসপি তে আসতে হবে, তাহলে 104/100। পরীক্ষার সময় নিচে ডাইরেক্ট এইভাবে লিখবে, 100 লিখবেই না। এবার তোমাদের কাটাকাটি করতে হবে, 2 দিয়ে কাটাকাটি করো, 5 দোকানে 10, 2 দোকানে 4, 2 দিয়ে 4 দোকানে 8, 1 6 দোকানে 12। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 26, আর এটা হবে 23। 3 6 18, 6 12 কে 13, 23 দিয়ে কাটলে 6, 6 6 36 6, 6 দোকানে 6 6 36 6, 12 3 15, তাহলে 156। অপশন বি। একজন দোকানদার একটি ওয়াশিং মেশিন এত টাকায় বিক্রি করে 10% ক্ষতির সম্পর্কে, তাহলে 15% লাভ করতে কত টাকায় বিক্রি? ঠিক একই টাইপের অঙ্ক। এখানে কি দাও, সেলিং প্রাইস দেওয়া রয়েছে, সেলিং প্রাইস হলো 16,200 টাকা। সেলিং প্রাইস 10% ক্ষতি, তাহলে সেলিং প্রাইস থেকে আমি যাব প্রথমে সিপিতে, তার মানে সেলিং প্রাইস থেকে সিপিতে গেলে 100 উপরে, নিচে হবে 90, পরে আবার সিপি থেকে যাব হলো আবার এসপিতে, এইবার আবার কি 15% লাভ, 115/100। এবার 6 2 8 একে 9, 9 দিয়ে কাটাকাটি করে দাও, 9 কে 9, 7 72, 8 9 72, একটা 0, তাহলে 180 ইন্টু 115। এবার তোমাকে গুণ করতে হবে, 5 18 90, 90 শূন্য, হাতের হলো 9, 18 আর 9 27, 27 7, 18 কে 18, আর 2 2, তাহলে 20700, অপশন সি। পরেরটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, এখানে ডাইরেক্ট তোমাকে মান বসাতে হবে, তারপর ক্যালকুলেশন করতে হবে। দেওয়া রয়েছে tan 60 ডিগ্রি, তাহলে উপরে ভাগ আকারে রয়েছে, মাঝখানে দেখো ভাগ রয়েছে, তার মানে উপরের পোর্শনে আমাদের থাকবে tan 60 ডিগ্রির মান √3। এটা মনে রাখতে হবে তোমাকে, tan 60 ডিগ্রি মান হলো √3। cosec 30 ডিগ্রি মনে রাখবো কিভাবে, sin 30 ডিগ্রি মনে রাখো, sin 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে cosec তার উল্টো, তাহলে হবে 2, প্লাস tan 30 ডিগ্রির মান হলো 1/√3। আবার দরকার sec 30 ডিগ্রি, sec 60 ডিগ্রি, তাহলে sec cos 60 ডিগ্রি ভাববে, যেহেতু cos এর উল্টা sec, তাহলে cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে sec 60 ডিগ্রি হলে তবে 2, উল্টে যাবে, গেল। নিচেরটা এবার আসি, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হলো √3/2, কিন্তু স্কয়ার রয়েছে তাই আমি এখানে স্কয়ার দিলাম। আর cot 45 ডিগ্রি মান হলো 1, তাহলে 1 স্কয়ার করলে তো 1ই হবে, 2। sec 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হলো √3/2, তাহলে sec তার উল্টো হবে, 2/√3 তার স্কয়ার। এই এবার আমি উপরটা ক্যালকুলেশন করি, তাহলে উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে পাবো 2√3 প্লাস 2/√3 গেল, আর নিচে √3 ক্যালকুলেশন করলে 3, আর 2 স্কয়ার করলে আমরা পাবো 4 প্লাস 2 মাইনাস 2 দোকানে 4/3। তাহলে উপরেরটা আমাদের লসাগু যাবে, লসাগু করলে আমরা পাবো √3, তাই 2√3 √3 3, 3 দোকানে 6 আর 2 8, সরি √3 3, 3 দোকানে 6 6 প্লাস √3 গেল, তাহলে হবে 2। এই আমাদের লসাগু করলাম, আমরা লসাগু করলে আমরা √3 1, তাই √3 3, 3 দোকানে 6 2 8, 8/√3 হতো। আচ্ছা ঠিক আছে,
গেল। তাহলে নিচে তাহলে আমাদের কত হবে, লসাগু করে দাও, 12। 3 4 12, 3 3 9, 2 রয়েছে, 12 দোকানে 24, 3 4 12, 4 4 16। ক্লিয়ার? 6 2 কত, 8 বাই রুট 3। আর নিচে 12 যাবে উপরে, 24 থেকে 16 গেলে হয় আমাদের 8, 8 আর 9 যোগ করলে 17। এবার আমাদের এখানে একটু সিম্পলিফিকেশন করতে হবে, উভয় পাশে আমি √3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে আমাদের √3 হবে আর নিচে যদি √3 গুণ করে 3 হবে ইন্টু 17, তাহলে 3 4 12, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 4 32, √3 আর নিচে থাকবে 17। এটাই হবে সঠিক উত্তর, 32 √3/17, অপশন 32 √3/17, হ্যাঁ অপশন বি। আজকের ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, 25খানা অঙ্ক সলভ করা হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।